আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার নীরব ইংলিশ কেয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি এসএসসি পরীক্ষার্থী 2025-এর ইংলিশের একটি সুপার সাজেশন নিয়ে হাজির হয়েছি। তো এটাকে সাজেশন বলা যায় না, আসলে প্রশ্ন বলা যায়, যে সরাসরি প্রশ্নটাই দেবো আজকে আমি। তার মানে আমি এখান থেকে কিছু সাজেস্ট করব আপনাদের, যেটা আপনারা একদম হুবহু পরীক্ষাতে পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। আজকে একদম সুপার ডুপার একটা সাজেশন হবে, একদম বুলেট সাজেশন। প্রথমে আমি টেক কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো যারা এসএসসি পরীক্ষার্থী তাদের 5টি টেক কোয়েশ্চেন আসবে। আমি আপনাদের 5টি টেক কোয়েশ্চেনই দেব। তো পরীক্ষা দিয়ে আইসা ম্যাচ করে দেখবেন যে 5টা থেকে কয়টা কমন পড়েছে। তো আমার দীর্ঘ বিশ্বাস যে 5টাই কমন পড়ে যাবে ইনশাল্লাহ। সো আসুন আমাদের টেক কোয়েশ্চেনের একটু বেসিক নিয়মটা আলোচনা করে নিই। আমরা জানি টেক কোয়েশ্চেনটা অ্যাফার্মেটিভ হলে, স্ক্রিনে দেখেন, অ্যাফার্মেটিভ হলে আমাদের আনসারটা নেগেটিভ হবে, আর নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ হবে। যেমন স্ক্রিনে দেওয়া আছে হি ইজ এ পলিটিশিয়ান, এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা টেক কোয়েশ্চেন অক্সিলিয়ারি ভার্ব পর্যন্ত পড়বো টেক কোয়েশ্চেন করার জন্য। যেমন হি ইজ, এখান থেকে আবার বাম দিকে চলে যাব, ইজেন্ট হি। তার মানে দেখেন নেগেটিভ আনসারটা দেওয়া আছে ইজেন্ট হি। নেগেটিভে বলা আসছে যে হি ইজ নট এ পলিটিশিয়ান, নিচের সেন্টেন্সটা, এটা রেড কালার একটা নট দেওয়া আছে, তার মানে এই সেন্টেন্সে নট লেখা যাবে না, আমরা অ্যাফার্মেটিভ আনসারটা লিখবো। আমি লিখলাম যে ইজ হি। সো আশা করি বেসিক জিনিসটা বুঝতে পারছেন যে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হবে। সো আসুন আমরা 5টা প্রশ্ন নিয়ে আলোচনা করি যে এটা 2025-এ আসতে যাচ্ছে। সো আমাদের প্রথম প্রশ্নটা থাকবে, কোন প্রশ্নটা থাকবে এটা তো বলা যায় না, তাই আমি আপনাকে বলে দিচ্ছি এই ধরনের প্রশ্ন থাকবে। প্রথম যে প্রশ্নটা আপনার থাকবে, এই প্রশ্নটার ভিতরে একটা অক্সিলিয়ারি ভার্ব থাকবে। এখানে কিছু অক্সিলিয়ারি দিয়ে দিলাম, এর ভিতরে থাকবে যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। এইগুলার কোনো একটা, সর্বনিম্ন একটা, সর্বোচ্চ 3টা পর্যন্ত আপনার পরীক্ষাতে এই 1 নং থেকে থাকবে। সো আপনি এই অক্সিলিয়ারি ভার্বটা সরাসরি লিখে একটা নোট দিয়ে দিবেন, তাহলে আনসারটা হয়ে যাবে। আমরা উদাহরণ দেখি, মিনা ইজ, তার মানে মিনা একটা মেয়ে, আমরা আনসার লিখব ইজ এন্ড শি। এই যে দেখেন আনসার ইজ এন্ড শি। তারপর বলছে দ্য বয়েজ ওয়ার, এখানে একটা নট দেওয়া আছে, তার মানে এর আনসারে নট লাগবে না, আনসার হবে দ্য বয়েজের পরিবর্তে দে, আর ওয়ারের ওয়ার আনসার হবে ওয়ার দে। এই যে আনসার ওয়ার দেয়। পরে তৃতীয় সেন্টেন্স, হি হ্যাজ নট, তার মানে এই সেন্টেন্স আর নট লেখা লাগবে না, আনসার হবে হ্যাজ হি। চতুর্থ সেন্টেন্স, আই হ্যাড ফরগটেন, এই হ্যাড আছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব, সো আমরা লিখব হ্যাড অ্যান্ড আই। পঞ্চম সেন্টেন্স, উই ডু নট, তার মানে আমরা আনসার লিখব ডুই। সো আশা করি বুঝতে পারছেন এইখানকার অক্সিলিয়ারির ভিতর থেকে সর্বনিম্ন একটা, সর্বোচ্চ 3টা প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন পরীক্ষা দিয়ে, তারপর আমার এখানে কমেন্ট করেন। সো আশা করি এই নিয়মটা বুঝতে পারছেন, এখান থেকে আপনি 1 থেকে 3টা প্রশ্ন কমন পেয়ে যাবেন। সো আসুন আমরা 2 নং প্রশ্নটি নিয়ে আলোচনা করি। 2 নং যে প্রশ্নটা থাকবে, এখানে আমাদের অক্সিলিয়ারি থাকবে না। সো আপনাদের প্র্যাকটিসের জন্য আমি এখানে একটা প্র্যাকটিস শিট দিলাম। যদি আমার এতক্ষণ আলোচনা বুঝে থাকেন, এটা আপনারা একটু নিজে করার চেষ্টা করেন, মানে এই প্র্যাকটিসের আনসারগুলো কি হবে। ভিডিওটি একটু পজ করে আপনার খাতায় একটু লিখুন। আশা করি যে আপনার আনসারগুলো খাতায় লিখে ফেলছেন। এখন আনসারগুলো এক নজরে মিলিয়ে নেন, যদি আনসার মিলে যায় তার মানে আপনার 1 থেকে 3 মার্ক এসএসসিতে কনফার্ম। সো আসুন আমরা আনসারটি একটু দেখে নেই। এটা ছিল আমাদের আনসার শিট। তো আশা করি যে আপনাদের 1 নংয়ের আনসারগুলো সবগুলো কারেক্ট হয়ে গেছে। চলুন আমরা 2 নম্বর স্লাইডটা দেখি। সো 2 নম্বরে আমাদের কোনো অক্সিলিয়ারি থাকবে না। তো অক্সিলিয়ারি না থাকলে আমরা মেন ভার্ব পাবো। মেন ভার্বে যদি এস বাই এস না থাকে, আমরা ভার্ব লিখবো, আনসার লিখবো ডু, আর ভার্বের সাথে এস বাই এস থাকলে লিখবো ডাজ, আর ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে লিখবো ডিড। আসুন প্রশ্ন নিয়ে আলোচনা করি। বলছে ডাঙ্কিজ ক্যারি, ক্যারি আমাদের ভার্ব। এখানে এম, ইজ, আর, ওয়াজের কোনো অক্সিলিয়ারি নাই, এবং ভার্বের সাথে এস বাই এসও নাই, এই জন্য আমরা লিখবো ডু। যেহেতু এই সেন্টেন্সে কোনো নট নাই, এই জন্য রেড কালারে আমি একটু নট দিয়ে দিলাম। আর ডাঙ্কিজ 1-এর বেশি, মানে সাবজেক্টে এস যুক্ত থাকলে দে হবে, সো আমি লিখলাম দে, আনসার হবে ডোন্ট দে। দ্বিতীয় সেন্টেন্সটা, দিনা ড্যান্সেস, দেখেন ড্যান্সেসে একটা এস আছে, সো আমরা বলছিলাম এস বাই এস থাকলে ডাজ লিখতে হবে, আমরা লিখলাম ডাজ। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, আমি নেগেটিভ করলাম ডাজেন্ট। আর দিনা একটা মেয়ে, এই জন্য শি লিখলাম। তৃতীয় সেন্টেন্সটা দেখেন, শি সেট, সিটের 2 নাম্বার সেট,
তো সেটের কারণে আমি লিখব ডিড, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ এর জন্য নট, আর শির শি সরাসরি। চতুর্থ সেন্টেন্সটা লক্ষ্য করুন, উই হ্যাড, এখানে হেড আমাদের ভার্বের সাথে কোনো এস বা এস নাই, এজন্য আমরা লিখলাম ডু, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ এর জন্য লিখলাম নট, আর উই লিখলাম। পঞ্চম সেন্টেন্সটা দেখেন, হি টুক, টেক থেকে টুক 2 নম্বর, এই জন্য আমরা লিখলাম ডিড, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ এর জন্য নট, আর হি লিখে দিলাম। আশা করি 2 নম্বর স্লাইডটা বুঝতে পারছেন। এখান থেকে সর্বনিম্ন একটা, সর্বোচ্চ 2টা প্রশ্ন থাকতে পারে, 1 থেকে 2টা প্রশ্ন এই স্লাইড থেকে সরাসরি কমন পড়ে যাবে। পরীক্ষা দিয়ে তারপরে স্লাইডটা আবার দেখবেন যে আসলে আমার কথা ঠিক আছে কিনা। সো যদি এই স্লাইডটা বুঝে থাকেন, একটা পরীক্ষা দেন এই স্লাইডের উপর। সো আপনাদের প্র্যাকটিসের জন্য একটা শীট দেওয়া হলো যেখানে কোনো অক্সিলারি নাই, ডু ডাজ ডিড ইউজ করে আপনি এই প্রশ্নগুলোর উত্তর দেবেন। ভিডিওটা পজ করে খাতায় আনসারগুলো লিখুন, তারপরে আনসার শীটের সাথে আপনার আনসারগুলো একটু মিলিয়ে দেখুন। আশা করি আপনি আনসারগুলো লিখেছেন। এখন আমরা একটু প্র্যাকটিস শিটে আনসারটা দেখব। এই ছিল আমাদের প্র্যাকটিস শিটে আনসার শিট। সো আশা করি যে আপনাদের সবগুলাই হয়ে গেছে। সো এই 2টা হইলে আপনার মোটামুটি 2-3 মার্ক কনফার্ম হয়ে গেছে। এবার আমরা স্লাইড 3-তে যাব। স্লাইড 3-তে আমাদের সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকবে না, ভার্ব দ্বারা শুরু হবে, মানে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের চেনার ওয়ে হলো সরাসরি ভার্ব দ্বারা থাকতে পারে, ডু নট দ্বারা থাকতে পারে, লেট দ্বারা থাকতে পারে। সো এই 3টা ওয়েতে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হইতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্স হইলে আমরা সরাসরি উইলিও আনসার দেব, যেমন গেট, ইউ শাল, প্রিপেয়ার। সো এখানে কোনো সাবজেক্ট না, আনসার উইলিও। ডু নট, আমরা জানি ডু নট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, আনসার উইলিও। লেট দ্বারা সেন্টেন্স শুরু হইলে উইলিও। শুধু লেটাস থাকলে শ্যালই। এই স্লাইড থেকে 100% একটা প্রশ্ন থাকবে এবং গ্যারান্টি দেওয়া যায় এখান থেকে একটা থাকবে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট লাস্টের সেন্টেন্সটা, লেটাস থাকলে শ্যালই, এই সেন্টেন্সটা প্রায় পরীক্ষাতে আসে। এখান থেকে একটা সেন্টেন্স থাকতে পারে, সবচেয়ে ইম্পর্টেন্ট লাস্টের সেন্টেন্সটা। সো আশা করি স্লাইডটা বুঝতে পারছেন। কোনো সাবজেক্ট না থাকলে আনসার মুখস্থ উইলিও, আর লেটাস থাকলে শ্যালই। যদি বুঝে থাকেন স্লাইড 3-র উপর একটা পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে নেন। আচ্ছা, স্লাইড 3-র আনসার সহ আমি দিয়ে দিলাম এখানে আসলে। সো এটা একটু বোঝার চেষ্টা করেন। প্রথমটা ট্রাই ভার্ব ছিল এই জন্য উইলিও, দ্বিতীয়টা লেট ছিল এই জন্য উইলিও, তৃতীয়টা লেটাস এই জন্য শ্যালই, চতুর্থটা ডোন্ট ছিল এই জন্য উইলিও, পঞ্চমটা লেটাস তাই শ্যালই। আশা করি স্লাইড 3 সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আসুন স্লাইড 4 নিয়ে আলোচনা করি। স্লাইড 4, এখান থেকে সর্বনিম্ন একটা এবং সর্বোচ্চ 2 থেকে 3টা প্রশ্ন থাকতে পারে। টেকনিকটা, যদি কোনো ওয়ার্ডের পরে বডি বা ওয়ান থাকে, কোনো ওয়ার্ডের পরে বডি, দেখেন সামবডি লাস্টে বডি আছে, সামওয়ান লাস্টে ওয়ান আছে, এভরিবডি লাস্টে বডি আছে, এভরিওয়ান লাস্টে ওয়ান আছে। বডি বা ওয়ান যুক্ত কোনো সেন্টেন্স থাকলে অথবা ইচ বা ইভার যুক্ত কোনো সেন্টেন্স থাকলে এই সেন্টেন্সে টেক কোয়েশনে আপনাকে দে লিখতে হবে। এই সেন্টেন্সে টেক কোয়েশনে দে লিখতে হবে। আপনি যদি টেক কোয়েশনে ভুল করেন তাহলে এই স্লাইড 4-এ ভুল করবেন। 100% আমার কথাটা মনে রাখবেন। আপনি পরীক্ষা দিয়ে আসা যদি কোনো ভুল পান, দেখবেন যে এই জায়গায় আপনি ভুল করে আসছেন, ঠিক আছে, আর এই জায়গায় স্যার আপনাকে গুল দিয়ে দিবে। সো এই জায়গাটা একটু কেয়ারফুলি বুঝেন। কোনো সেন্টেন্সে ওয়ান বা বডি থাকলে আপনাকে দে লিখতে হবে, এবং ওই সেন্টেন্সে ইজ থাকলে আর হবে আনসার, ওয়াজ থাকলে ওয়ার হবে আনসার, হ্যাজ থাকলে হ্যাভ হবে আনসার। আসুন উদাহরণ দেখি। বলছে সাম ওয়ান ইজ, আমরা জানি ওয়ান যুক্ত সেন্টেন্সে দে হয়, আর ইজ থাকলে আর হয়, তার মানে এটা আনসার হবে আর এন দে, যেহেতু সেন্টেন্সটা পজিটিভ। দ্বিতীয়টা বলছে সামবডি ওয়াজ, সামবডির জন্য দে আর ওয়াজটা হয়ে যাবে ওয়ার, আনসার হবে ওয়ার নট দে। তৃতীয় সেন্টেন্সটা এভরিওয়ান হ্যাজ, এভরিওয়ানের জন্য দে আর হ্যাজটা হয়ে যাবে হ্যাভ, কারণ ওয়ান আর বডিযুক্ত সেন্টেন্সের ভার্ব কখনোই এস যুক্ত হয় না। দেখেন ইজ এস আছে, ওয়াজ এস আছে, তারপরে হ্যাজ এস আছে, এই জন্য আপনার আনসারে এস যুক্ত ভার্ব লিখতে পারবেন না, আপনি এস ছাড়া ভার্ব লিখবেন। যেমন আর এস নাই, ওয়াজের সাথে কি থাকে ওয়ার, ওয়ারে এস নাই, হ্যাজের সাথে কি থাকে হ্যাভ, হ্যাভে এস নাই। পরে সেন্টেন্সটা লক্ষ্য করুন, লাস্ট এভরি গার্ল কিপ সাইলেন্ট। সো আমরা জানি এভরি কোনো সেন্টেন্সে থাকলে দে হবে, আর কিপস এস আছে, কিন্তু এসের জন্য ডাজ হওয়ার কথা, কিন্তু এস যুক্ত সেন্টেন্সে তো লেখা যাবে না দের সাথে। সো আনসার হবে ডোন্ট দে। যদি বুঝে থাকেন এই স্লাইডের উপর একটা পরীক্ষা দেন। ভিডিওটা পজ করে আনসারগুলো খাতায় লিখুন। যদি আনসার কারেক্ট হয়ে যায় তার মানে আপনি এসএসসিতে এই ধরনের সেন্টেন্সে কোনো ভুল করবেন না। 100% আপনি ধরে নেন এই 5টা স্লাইড থেকে আপনার 5 মার্ক কমন পড়ে যাবে।
সো আশা করি আনসারগুলো লিখছেন, এখন আনসারগুলো এক নজরে মিলিয়ে নেন। এটা ছিল আমাদের স্লাইড 4 এর আনসার। সো আশা করি আপনার আনসারগুলো মিলে গেছে। এবার সর্বশেষ স্লাইড, আমাদের স্লাইড 5 নিয়ে একটু আলোচনা করব। কোনো সেন্টেন্সে নান, নো ওয়ান, নো বডি অ্যান্ড নাইদার থাকলে ওই সেন্টেন্সে নট লেখা যাবে না, এবং ওই সেন্টেন্সের প্রনাউন অবশ্যই দিয়ে লিখতে হবে। নান থাকলে দে হবে, নো ওয়ান থাকলে দে হবে, নো বডি থাকলে দে হবে, নাইদার থাকলে দে হবে। তবে অবশ্যই সেন্টেন্সগুলো নেগেটিভ, তাই নট লেখা যাবে না, নট ছাড়া আনসার করতে হবে। যেমন নো ওয়ান উইল, নো ওয়ানের জন্য দে আর উইলের উইল, আনসার হবে উইল দে। নাইদার অফ দেম কেম, কেম বারবার সেকেন্ড ফর্ম, এই জন্য আমরা লিখবো ডিড, আর নাইদারের জন্য দে মানে ডিড দে। নোবডি লাইকস, নোবডির জন্য দে, আর দে যুক্ত সেন্টেন্সে এস লেখা যাবে না, লাইকসের জন্য ডাজ লেখার কথা, কিন্তু দের সাথে তো ডাজ লেখা যাবে না, লিখতে হবে ডু। নান ক্যান, নানের জন্য দে, আর ক্যানের ক্যান আনসার হবে ক্যান দে। যদি বুঝে থাকেন স্লাইড 5 এর উপর একটা পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করুন। সো এটা আমাদের স্লাইড 5 এর একটা পরীক্ষা ছিল। ভিডিওটা পজ করে আপনি এটার উপর একটা পরীক্ষা দেন, যদি পারেন তার মানে আপনার এসএসসিতে পাসে পাস কনফার্ম। সো আশা করি আপনি আনসারগুলো লিখে ফেলছেন। এবার আমরা একটু মিলিয়ে নেই। এই ছিল আমাদের স্লাইড 4 এর আনসার। সো এই 5টা স্লাইড থেকে 100% আপনার 5টা ইকুয়েশন কমন পড়ে যাবে। আমি আপনাদের 5টা ইকুয়েশন দিলাম, যার 5টাই এখান থেকে কমন পড়ে যাবে। সো যারা ইকুয়েশনে কিছুই বুঝেন না তাদের জন্য ইকুয়েশনের প্রশ্নটা এক ধরনের আউটই বলা যায়। সো আমি প্রশ্নটা আপনাদের আউট করে দিলাম। যারা রিস্ক নিতে চান না তাদের জন্য আমি আরেকটু কথা বলি, আরেকটা স্লাইড নিয়ে। কোনো সেন্টেন্সে হার্ডলি, স্ক্যারসলি, বিয়ারলি অ্যান্ড সেলডম যদি থাকে ওই সেন্টেন্সে নট হবে না। হার্ডলি, স্ক্যারসলি, বিয়ারলি অ্যান্ড সেলডম থাকলে ওই সেন্টেন্সে নট হবে না। জাস্ট এটা আমি এক্সট্রা দিয়ে দিলাম। 5টা ইকুয়েশন আমি আপনাদের 6টা স্লাইড পড়াচ্ছি, এটা আমি আপনাদের একটা বোনাস দিলাম মনে করেন। যেমন দেওয়া আছে হাসান হার্ডলি কামস, তো আমরা জানি কামসের জন্য ডাজ হবে, আর হার্ডলি নেগেটিভের জন্য নট হবে না, আর হাসান সেলে এই জন্য হি দিলাম। পরে বার্কিং ডগ সেলডম বাইটস, ইজ বাইটস, এসের জন্য ডাজ হবে, আর এ ডগ নিকৃষ্ট প্রাণী, মানুষ ছাড়া অন্য কিছু হলে ইট হয়, এই জন্য আমরা ইট দিলাম, আর সেলডমের জন্য নট দিলাম না। দেয়ার ওয়ার স্ক্যারসলি, স্ক্যারসলির জন্য নট দেওয়া যাবে না, ওয়ারের ওয়ার, দেয়ারের দেয়ার। হি বিয়ারলি সাপোর্টস, ইজ সাপোর্টস এস আছে, এসের জন্য আমাদের ডাজ, আর বিয়ারলির জন্য নট দেওয়া যাবে না, আর হির হি। যদি বুঝে থাকেন এটার উপরে একটা পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। সো ভিডিওটা পজ করে ভিডিওর উপর একটা পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে নিজেকে একটু যাচাই করুন। আশা করি যে পরীক্ষা দেওয়া কমপ্লিট। এবার আনসারগুলো মিলিয়ে নেন। আশা করি যে এর আনসারগুলো আপনার হয়ে গেছে। সো এই 6টা স্লাইড যারা দেখছেন আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনার এখান থেকে পাস 100% কনফার্ম। ওকে, এখন আমরা অন্য একটা আইটেম নিয়ে আলোচনা করি। সো টেক কোয়েশনের বই যদি আপনার মন থেকে দূর হয়ে থাকে, আসুন আমরা সেন্টেন্স কানেক্টরের বইগুলো মন থেকে একটু দূর করে নেই। আপনার জন্য কানেক্টরেরও 5 মার্ক আমি আপনার হাতে দিয়ে দেই, যেটা নিয়ে আপনি পরীক্ষাতে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। তো সেন্টেন্স কানেক্টরের 1 নম্বর নিয়ম, যদি কোনো সেন্টেন্সে ইট ইজ টাইম থাকে, আমার কথাটা একটু বুঝুন, যদি কোনো সেন্টেন্সে ইট ইজ টাইম থাকে অথবা সাবজেক্টের পরে মডেল অক্সিলিয়ারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড মানে যে কোনো মডেল অক্সিলিয়ারি ভার্ব থাকে, তাহলে আপনি চোখ বন্ধ করে ওই গ্যাপে দেয়ারফর দিতে পারবেন। একটু দেখুন, বলছে ইট ইজ হাই টাইম, এই জন্য আমরা দেয়ারফর ইউজ করলাম। দ্বিতীয় সেন্টেন্সে বলছিল দেয়ার ক্যান, এই জন্য আমরা দেয়ার ক্যান, ক্যান একটা মডেল অক্সিলিয়ারি ভার্ব, এই জন্য দেয়ারফর ইউজ করলাম। তৃতীয় সেন্টেন্সে উই শুড, শুড মডেল অক্সিলিয়ারি ভার্ব, তার জন্য আমরা দেয়ারফর ইউজ করলাম। উদাহরণগুলো লক্ষ্য করুন। বলছে ইট ইজ হাই টাইম, তো আমরা জানি ইট ইজ হাই টাইম থাকলে দেয়ারফর ইউজ করতে হয়, যেটা এসএসসি বোর্ড ঢাকা 2020 আসছিল। দ্বিতীয় সেন্টেন্সে দেখেন প্যারেন্টস শুড, শুড মডেল অক্সিলিয়ারি ভার্ব, তার মানে দেয়ারফর। তৃতীয়তে বলছিল উই শুড,
শুড মডাল অক্সিলারি ভার্ব, তার কারণে দেয়ারফর। চতুর্থ সেন্টেন্সে উই মাস্ট মডাল অক্সিলারি ভার্ব, তার মানে এখানেও দেয়ারফর। পঞ্চম সেন্টেন্সে দেয়ার ক্যান মডাল অক্সিলারি ভার্ব, তার মানে এখানেও দেয়ারফর হবে। ষষ্ঠ সেন্টেন্স ছিল উই শ্যাল মডাল অক্সিলারি ভার্ব, মানে এইখানেও দেয়ারফর হবে। যদি বুঝে দেখেন একটা এক্সারসাইজ আপনার জন্য, গ্যাপ দেওয়া ছিল উই শুড প্লান্ট মোর ট্রিজ, এই গ্যাপে কী হবে একটু বলুন তো। রাইট, সাবজেক্ট পরে শুড ছিল, মানে এখানেও দেয়ারফর হবে। আশা করি স্লাইডটা বুঝতে পারছেন। আসুন আমরা স্লাইড 2-তে চলে যাই। 2-তে আমরা মনে রাখবো যে 3টা ওয়ার্ডের পরে দ্যাট বসে, ফ্যাক্ট, মাইন্ড, নো। ফ্যাক্ট, মাইন্ড, নো 3টা ওয়ার্ড, আর আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সে দ্যাট বসে। এক্সক্লামেটরি সেন্টেন্স চিনার 2টা ওয়ে, ইট ইজ এ ম্যাটার অফ জয় অ্যান্ড ইট ইজ এ ম্যাটার অফ সরো। তো আসুন একটু দেখি। দ্য ফ্যাক্ট, ইফেক্টের কারণে দ্যাট, পরে ইট ইজ এ ম্যাটার অফ জয় এক্সক্লামেটরি সেন্টেন্স এই কারণে দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ সরো এক্সক্লামেটরি সেন্টেন্স এই কারণে দ্যাট। পরে উই শুড নো বলছিলাম, নোর পরে দ্যাট বসে। উই শুড বেয়ার ইন মাইন্ড বলছিলাম, মাইন্ডের পরে দ্যাট বসে। তারপর উই শুড কিপ ইন মাইন্ড আমরা বলছিলাম, মাইন্ডের পরে দ্যাট বসে। সো উদাহরণগুলো দেখি একটু, বিগত পরীক্ষাতে যেগুলো আসছে। দ্য ফ্যাক্ট, তারপরে গ্যাপ ছিল, ফ্যাক্টের পরে দ্যাট। পরের সেন্টেন্সে বাট ইট ইজ এ ম্যাটার অফ জয় এক্সক্লামেটরি সেন্টেন্স এই কারণে দ্যাট। পরে ছিল উই শুড নো, নোর পরে দ্যাট। যদি বুঝে থাকেন একটা এক্সারসাইজ আপনার জন্য, দেয়ার ইজ নো ড্রেইং, দ্য ফ্যাক্ট, গ্যাপ, আমরা জানি ফ্যাক্টের পরে দ্যাট বসে। সো আশা করি স্লাইডটাও আপনি ভালোভাবে বুঝতে পারছেন। সো এখান থেকে আপনি 100% একবার কমন পেয়ে যাবেন। সো আসুন আমরা স্লাইডটি নিয়ে আলোচনা করি। সমজাতীয় যত কিছু আছে সকল কিছুতে আমরা অ্যান্ড ইউজ করতে পারি। তার মানে 2টা অ্যাডজেক্টিভের মধ্যে গ্যাপ থাকলে, 2টা নাউনের মধ্যে গ্যাপ থাকলে, 2টা ভার্বের মধ্যে গ্যাপ থাকলে, সমজাতীয় যা আছে এগুলোর মধ্যে গ্যাপ থাকলে অ্যান্ড হবে। যেমন এ বি গ্যাপ দেওয়া ছিল সি, আমরা দিলাম এ বি অ্যান্ড সি, মানে সবগুলাই লেটার। রিডিং গ্যাপ দেওয়া ছিল রাইটিং, মানে রিডিংয়ের সাথে আইএনজি ছিল, রাইটিংয়ের সাথে আইএনজি, সমজাতীয় এই জন্য আমরা অ্যান্ড দিলাম। পোয়েমস এস ছিল, আর্টিকেলস এটার লাস্টে এস ছিল, ইজির লাস্টে এস ছিল, গ্যাপ দিয়ে জোকসের লাস্টে এস ছিল। সো আমরা এখানে অ্যান্ড দিলাম। বথ কোনো সেন্টেন্সে থাকলে 100% তারপরে এন্ড হবে, বথ হুম অ্যান্ড অ্যাব্রোড। ফ্রেশ একটা অ্যাডজেক্টিভ, ফ্রি একটা অ্যাডজেক্টিভ, তার মানে এখানে একটা এন্ড হবে। নয়েজ একটা অ্যাডজেক্টিভ, নয়েজ এটা আমাদের নেগেটিভ, পলিউশন নেগেটিভ, তার মানে 2টাই নেগেটিভ, তার মানে 2টার ভিতরে একটা এন্ড হবে। আসুন উদাহরণগুলো দেখি। আমাদের ছিল দেখেন, ইফ দে গ্যাট অপরচুনিটি দেয়ার জেনুইন পাওয়ার্স, দেখেন এখানে জেনুইনসে এস ছিল, পাওয়ারসে এস ছিল, ক্যাপাসিটিসে এস ছিল, তার মানে এদের মধ্যে একটা এন্ড হবে। 2 নম্বর ছিল এ গ্রেট নাম্বার অফ পিপল আর পোর একটা অ্যাডজেক্টিভ, ইলিটারেট একটা অ্যাডজেক্টিভ, সো 2টার ভিতরে একটা এন্ড হবে। তৃতীয় সেন্টেন্সে বথ ছিল, বথ থাকলে তো 100% এন্ড হয়। আশা করি স্লাইডটাও আপনি বুঝতে পারছেন। স্লাইড 4, কোনো সেন্টেন্সে সাবজেক্টের পসেসিভ থাকলে অথবা ভার্বের সাথে আইনজি দ্বারা শুরু হইলে আমরা নিঃসন্দেহে গ্যাপে ইনস্পাইট অফ বা ডেসপাইট লিখতে পারি। যেমন হিজ, হি হিম হিজ, মানে পসেসিভ আছে, হিজ হ্যাভিং আমরা লিখতে পারি ইনস্পাইট অফ হিজ হ্যাভিং। পরের সেন্টেন্স শুরু হয়েছে ভার্বের সাথে আইনজি দ্বারা, তার মানে আমরা এখানেও দিতে পারি ইনস্পাইট অফ। আশা করি স্লাইডটা বুঝতে পারছেন। স্লাইড 5, এখান থেকে একটা প্রায়ই পরীক্ষাতে থাকে, আদারের আগে গ্যাপ থাকলে, আদার যুক্ত সেন্টেন্সের আগে গ্যাপ থাকলে আমরা অবশ্যই দেন দিব। যেমন দেন আদার, দেন এনি আদার, দেন মেনি আদার, দেন মোস্ট আদার, মানে আদার কোনো সেন্টেন্সে থাকলে আদার, এনি আদার, মেনি আদার, মোস্ট আদার, যত আদার আছে এগুলোর আগে গ্যাপ থাকলে অবশ্যই দেন হবে। একটা উদাহরণ দেখেন, অ্যান অনেস্ট ম্যান ইজ মোর রেসপেক্টেড গ্যাপ দিয়ে আদার ম্যান, তার মানে আদারের আগে গ্যাপ ছিল, আমরা লিখব দেন আদার ম্যান। আশা করি স্লাইড 5 বুঝতে পারছেন। এবার স্লাইড 6, যদি একটা সেন্টেন্সে 2টা গ্যাপ থাকে আপনি নট অনলি প্রথম গ্যাপে দ্বিতীয় গ্যাপে বাট অলসো লিখবেন। যদি লিখতে না পারেন প্রথম গ্যাপে বথ, দ্বিতীয় গ্যাপে এন্ড লিখবেন, একটা লিখলেই হবে। সো লক্ষ্য করুন উদাহরণগুলা, একটা সেন্টেন্সে 2টা গ্যাপ, আমরা দিলাম প্রথমটাতে নট অনলি, পরেরটাতে বাট অলসো, পরেরটাতে 2টা গ্যাপ, নট অনলি বাট অলসো, পরেরটাতে 2টা গ্যাপ, নট অনলি বাট অলসো। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। স্লাইড 7, কোনো সেন্টেন্সে যদি 2টা সেন্টেন্স থাকে, 2টা সেন্টেন্সের মধ্যে কমা থাকে, দেখেন ইফ সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস কমা, এত কিছু বোঝা লাগবে না, কমা আছে কিনা দেখবেন। যদি কমার আগে একটা সেন্টেন্স পরে একটা সেন্টেন্স থাকে এবং প্রথমে গ্যাপ দেওয়া থাকে এবং কমার পরে
সাবজেক্টের পরে মডেল অক্সিলারি ভার্ব মানে উইল, উড হ্যাভ, ক্যান, মাস্ট এইগুলো থাকে, তাহলে আপনি চোখ বন্ধ করে ইফ দিয়ে দিবেন। সো উদাহরণগুলো লক্ষ্য করুন, দেখেন একটা কমা আছে, কমার পরে আছে সোশ্যাল ডিসিপ্লিন উইল, মডেল অক্সিলারি ভার্ব আছে, তার মানে আনসারটা ইফ হবে। দ্বিতীয় সেন্টেন্স, উই ওয়ান্ট টু ডেভেলপ দ্য কান্ট্রি, উই মাস্ট মডেল অক্সিলারি ভার্ব, তার মানে ইফ হবে। তৃতীয় সেন্টেন্স বলছিল দ্য সান শাইন্স হটলি ওভারহেড লাইফ বিকেমস মিজারেবল, মানে সূর্য যদি আমাদের মাথার উপর আলো দেয় তখন আমাদের জীবন দুর্বিষহ হয়ে যায়। তার মানে এখানে আপনি ইফ দিতে পারেন, যদি আপনি চান ইফ না দিয়ে অন্য কিছু দিতে আপনি হোয়েন, এজ, সিন্স এগুলো দিতে পারেন, কোনো প্রবলেম নেই। স্লাইড 8, যদি আপনি গ্যাপের পরে কোনো নেগেটিভ তথ্য পান তাহলে নিঃসন্দেহে আপনি বাদ দিয়ে দিবেন, মানে গ্যাপের আগের পরে কোথাও নেগেটিভ থাকলেই বাট, যেমন ইট ইজ এ ম্যাটার অফ সৌর দ্যাট, এটা কষ্টের বিষয়, এটা তো নেগেটিভ জিনিস, তার মানে বাট। এবার দেখেন গ্যাপ যদি মধ্যে হয়, আমি বললাম যে আমাদের বাংলাদেশটা অনেক ছোট, জনসংখ্যা অনেক বেশি, তো ছোটো দেশের জনসংখ্যা বেশি, এটা তো নেগেটিভ দিক, তার মানে এখানে বাট হবে। পরের সেন্টেন্সে বললাম যে জিনিসটা অনেক ইন্টারেস্টিং কিন্তু অনেক কঠিনটা তো নেগেটিভ, সো নেগেটিভ হলেই বাট হবে। সো আমরা একটু দেখি উদাহরণগুলো। ইট ইজ এ ম্যাটার অফ সৌরদের নেগেটিভ, এই জন্য আমরা বাদ দিলাম। বাংলাদেশ একটি ছোট দেশ, জনসংখ্যা অনেক বেশি, তার মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, এইটাতেও বাট। সকালে হাঁটলে কোনো টাকা লাগে না, কস্ট নাথিং একটা নেগেটিভ সেন্টেন্স, এই কারণে বাট। সো আমরা 9 নম্বর স্লাইডে আসলাম। 9 নম্বর স্লাইডটা সাধারণত আপনাদের এসএসসিতে এতটা কাজে লাগবে না, এটা এসএসসিতে একটু বেশি কাজে লাগে। সো আমি একবার বলে দেই, যদি আপনাদের কোনো ধারাবাহিকতা থাকে যে আপনি একসাথে 2-3টা কাজ করে ফেলছেন বা একটার পর একটা করছেন, তখন প্রথম লিখবেন অ্যাট ফার্স্ট, তারপরে দেন, তারপর আফটার দ্যাট, এটা এত বেশি গুরুত্বপূর্ণ না। স্লাইড 10, এখান থেকে আপনাদের 1 মার্ক থাকবে। যদি কোনো সাবজেক্টের পরে গ্যাপ থাকে, সাবজেক্টটা ব্যক্তি হইলে হু লিখবেন, বস্তু হইলে হুইস লিখবেন, সাধারণত ব্যক্তিই থাকে। সো আমরা দেখি দ্য পিপল অবলিক মেন, পিপল বা মেন ব্যক্তি, এই জন্য আমরা হু লিখলাম। উদাহরণ, দ্য মেন পুরুষ বা ব্যক্তি, এই জন্য আমরা গ্যাপে লিখব হু। পরের সেন্টেন্স, দেয়ার আর এ লার্জ নাম্বার অফ পুর মেন ব্যক্তি, এই জন্য আমরা লিখব হু। স্লাইড 11, যদি কোনো উদাহরণ বোঝায় তখন আমরা ফর এক্সাম্পল লিখব। যেমন আমি বললাম যে আমি কতগুলো জিনিস কিনেছি, উদাহরণস্বরূপ কলম, পেন্সিল, খাতা এগুলা, তার মানে আমি দিতে পারি ফর এক্সাম্পল। যেমন আমি বললাম বাংলাদেশে অনেক সমস্যা আছে, যেমন খাদ্যের সমস্যা, কাপড়ের সমস্যা, শিক্ষার সমস্যা, তারপরে মেডিসিনের সমস্যা, তার মানে আমি এখানে দিতে পারি ফর এক্সাম্পল। তো দেখেন তো, আই লাইক 4 থিংস, আমি 4টা জিনিস পছন্দ করি। উদাহরণস্বরূপ রিডিং, রাইটিং, জাম্পিং অ্যান্ড ওয়াকিং, তার মানে গ্যাপে আমি দিতে পারি ফর এক্সাম্পল। ফর এক্সাম্পল মনে না থাকলে আপনি দিতে পারেন লাইক, লাইক। মনে না থাকলে দিতে পারেন আপনি BIZT বিটস, এটা দিলেই হবে, অথবা চাচেস দিতে পারেন। এবার 12 নম্বর স্লাইডটা, আমরা যদি কোনো সেন্টেন্সে কমা পাই, কমাযুক্ত সেন্টেন্স, কমার আগে যদি পজিটিভ, কমার আগে পজিটিভ পরে নেগেটিভ বা আগে নেগেটিভ পরে পজিটিভ থাকে, তখন আমরা গ্যাপে দো বল ইউজ করব। দেখেন গ্যাপ দিয়ে বলছে হি হ্যাজ বেস্ট ওয়েলথ, তার অনেক সম্পদ আছে, এটা ভালো দিক। কমার পরে বলছে হি ইজ নট হ্যাপি, সে সুখী না, এটা নেগেটিভ দিক, তার মানে দো বল লিখবেন। যদি গ্যাপটার মধ্যে থাকতো তখন আমরা বাট লিখতাম, যেমন হি হ্যাজ বেস্ট ওয়েলথ, তার অনেক সম্পদ আছে, গ্যাপ দিয়ে বললাম হি ইজ নট হ্যাপি, মানে গ্যাপটার মধ্যে আমি দিলাম বাট। তার মানে কমা থাকলে, কমার আগে পজিটিভ পরে নেগেটিভ থাকলে দো, আর যদি মধ্যে গ্যাপ থাকে আগে পজিটিভ পরে নেগেটিভ, তখন আমরা লিখবো বাট, আর আগেও পজিটিভ পরেও পজিটিভ, তখন আমরা লিখবো এন। যেমন তৃতীয় সেন্টেন্সটা, হি হ্যাজ বেস্ট ওয়েলথ, তার অনেক সম্পদ আছে, গ্যাপ দিয়ে বললাম হি ইজ হ্যাপি, এবং সে সুখী। তো সম্পদ আছে ভালো দিক এবং সে সুখী, একদম ভালো দিক, তার মানে আমরা এন্ড ইউজ করব। আশা করি এটা বুঝতে পারছেন। এবার 13 নম্বর স্লাইড, এটা আমাদের লাস্ট স্লাইড। এই 13টা বললে আমাদের 5টা হুবহু কমন পড়ে যাবে। সো যদি কোনো সেন্টেন্সে কমা থাকে এবং কমার আগে একটা সেন্টেন্স পরে একটা সেন্টেন্স থাকে এবং আগে গ্যাপ দেওয়া থাকে, তো এক্ষেত্রে আমরা কি বলবো দেখেন, বা আমি লাল কালার লিখে দিয়েছি, আগে থেকে জানা যায় না এমন, মানে আগে যে সেন্টেন্সটা আছে কমার আগে, এই সেন্টেন্সটার এই কাজটা করলে পরের কাজটা হবে এরকম জানা যায় না। যেমন মনে করেন গ্যাপ দিয়ে বলছে আই কেম আউট উইথ মাই হেড
ব্যান্ডেজ মানে আমি কি আমার মাথায় ব্যান্ডেজ নিয়ে বাইরে চলে আসছিলাম। এখন দেখেন তো আমি মাথায় ব্যান্ডেজ নিয়ে বাইরে আসলে যে আমি কোনো দুর্ঘটনা ঘটাবো বা আমার কোনো দুর্ঘটনা হবে এটাকে আমি আগে থেকে জানি? জানি না। আই এগেইন মেট উইথ অ্যানাদার অ্যাক্সিডেন্ট। তো যেহেতু আমি আগে থেকে জানি না এই জন্য আমি সিন্স অ্যাজ হোয়েন ইউজ করব। মানে কমার আগে যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা এই কাজটা করলে যে দ্বিতীয় আরেকটা কাজ হবে এটা আমি আগে থেকে জানি না, এরকম না বুঝা যদি হয় তখন আমি সিন্স অ্যাজ হোয়েন লিখবো। আর যদি আমি কাজটা করলে পরের কাজটা হবে এটা সবাই জানে তখন আমি ইফ লিখবো। যেমন দ্বিতীয় সেন্টেন্সটা, they continue to do it, there will be no trees left on the earth. যদি তারা গাছপালা কাটতে থাকে তাহলে পৃথিবীতে কোনো গাছ মানে কি থাকবে না, গাছপালা থাকবে না। এটা তো সবাই জানে, তার মানে আমরা এখানে ইফ দিয়ে দিব। অথবা আমরা বললাম যে দ্বিতীয় সেন্টেন্সে সাবজেক্টের পরে উইল থাকলে ইফ, এটা আমরা আগের নিয়মে পড়ে আসছি। যদি এরকম মডেল অক্সিলারি না থাকে তখন আমরা সিন্স অ্যাজ হোয়েন ইউজ করব। 14 নম্বর লাস্ট নিয়ম, এটা আমাদের ডাবল গ্যাপ থাকলে কোনো সেন্টেন্সে প্রথমটাতে বোথ পরেরটাতে এন্ড লিখবো। আর যদি কোনো সেন্টেন্সে নট অনলি থাকে আমি পরেরটা বাট অলসো লিখবো। আইদার থাকলে পরেরটা অর লিখবো, না আইদার থাকলে পরেরটা নর লিখবো। আর নো সুনার থাকলে পরেরটা আমি দ্যাট লিখবো। আশা করি বুঝতে পারছেন। যদি এই 14টা রুল বুঝে থাকেন তাহলে এখান থেকে আপনার পাস কমপ্লিট। আসুন আমরা অন্য একটা আইটেম ধরি, পাংচুয়েশন মার্ক অ্যান্ড ক্যাপিটালিজম। এখানে 5 মার্ক ওঠানো খুব সহজ। তো আসুন এটার সিক্রেটটা আমরা বলে দিই একদম শর্টকাট টেকনিকটা কীভাবে আমি 5-এ 5 উঠাতে পারি। আমাদের 1 নম্বর টেকনিক, যদি আপনি কোনো সাবজেক্ট খুঁজে পান ওই সাবজেক্টের আগে একটা ফুল স্টপ দিয়ে সাবজেক্টটা ক্যাপিটাল করে দেবেন। যেমন প্রথম আমি মিস্টার হাসান দিলাম, পরে দেখেন আমি হি পাইলাম একটা, ওই হিটাকে ক্যাপিটাল করে হির আগে একটা ফুল স্টপ দিয়ে দিলাম। তারপরের সেন্টেন্সে দেখেন আবার একটা হি পাইলাম, তার আগে ফুল স্টপ দিয়ে ওই হিটাকে ক্যাপিটাল করে দিলাম। তারপরে আমি একটা উই পাইলাম, ওই উইর আগে ফুল স্টপ দিয়ে উইটাকে ক্যাপিটাল করে দিলাম। তো এটার টেকনিক হচ্ছে যতগুলো সাবজেক্ট পাবেন ওই সাবজেক্টের আগে ফুল স্টপ দিয়ে সাবজেক্টটা ক্যাপিটাল করে দেবেন। এক নাম্বার টেকনিক শেষ। সো আমরা টেকনিক 2 দেখলাম, কোনো সেন্টেন্সে সেট থাকলে সেটের আগে যা আছে পুরোটা ইনভার্টেড কমার ভিতরে ঢুকিয়ে দিয়ে পরে একটা মানুষ থাকবে, মানুষের পরে ফুল স্টপ দিয়ে দেব। যেমন হ্যাভ ইউ কিল দ্য রেটস, পরে সেট দ্য মেয়র। আমাদের কাজ হবে সেইডের আগের পুরোটা ইনভার্টেড কমার ভিতরে ঢুকানো এবং প্রথম লেটারটা ক্যাপিটাল করা। যেমন হ্যাভের এসটাকে ক্যাপিটাল করলাম, ইউ কিল দ্য রেট, হ্যাভ দিয়ে শুরু হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য আমি প্রশ্নবোধক চিহ্ন দিলাম, সেইডের সেইড লিখলাম, আর দ্য মেয়র মানুষ, এরপরে আমি ফুল স্টপ দিলাম। মানে আমি সেইডের আগে পুরোটা ইনভার্টেড কমার ভিতরে ঢুকাবো এবং সেইডের পরে মানুষের পরে ফুল স্টপ দেব। আশা করি এটা বুঝতে পারছেন। যারা না বুঝবেন ওটা টাইনে টেনে বারবার দেখবেন। এবার আমি তোর বি নাম্বার টেকনিকটা দিচ্ছি। যদি কোনো সেন্টেন্স ডাবলএস কোয়েশ্চেন বা ডু ডাজ ডিড দ্বারা শুরু হয় তাহলে অবশ্যই আমরা এখানে ইন্টারোগেটিভ একটা সাইন ইউজ করব। সো এটা আগের মতোই, কোনো সেন্টেন্সে সেট বা আক্স থাকলে এর আগে একটা বড় ইনভার্টেড কমার ভিতরে ঢুকাবো, তারপরে মানুষের পরে ফুল স্টপ দেব। যেমন এখানে বলছে ডু ইউ নো হিম সেড আনোয়ার, এই সেন্টেন্সে আমরা ডিটা ক্যাপিটাল করব এবং এর আগে ইনভার্টেড কমা দিব, ডু ইউ নো হিম ইনভার্টেড কমার ভিতরে, এবং সেড আনোয়ারের এটা ক্যাপিটাল এবং লাস্টে একটা ফুল স্টপ দেব। টেকনিক 3, কোনো সেন্টেন্সে সেট থাকলে সেটের আগে যা আছে সম্পূর্ণটা আমি ইনভার্টেড কমার ভিতরে ঢুকাবো এবং মানুষের পরে ফুল স্টপ দিব এবং তারপরে সেন্টেন্সটা ইনভার্টেড কমার ভিতরে ঢুকাবো। সো যেমন এখানে বলছে হাউ ফানি ইউ আর, সেট, এই যে সেট আমরা পাইলাম, তার মানে সেইটের আগে আর পর্যন্ত ইনভার্টেড কমার ভিতরে ঢোকাবো। হাউ ফানির পরে এক্সক্লেমেটর চিহ্ন দিলে হবে, না দিলে হবে, আপনার দেওয়া লাগবে না। লিখেন হাউ ফানি ইউ আর, এখানে এক্সক্লেমেটর দেন, সেট দ্য মেয়র একজন মানুষ, তারপরেটা আবার ইনভার্টেড কমার ভিতরে ঢোকান, উই ক্যান নট গিভ ইউ সো মাচ মানি। আশা করে বুঝতে পারছেন। টেকনিক 4, কোনো সেন্টেন্সে সেট টু থাকলে আমরা সেট টুর পরে যে মানুষ পাবো তারপরে জাস্ট একটা কমা দিয়ে দিব। যেমন মাই মাদার সেড টু মি, আমি লিখবো মাই মাদার সেড টু মি কমা, আর প্রথমে এমটা ক্যাপিটাল হবে। স্লাইড 5, কোনো সেন্টেন্সে ইয়েস থাকলে ইয়েসের আগে ইনভার্টেড কমা হবে, নো থাকলে নোর আগে ইনভার্টেড কমা হবে। তারপরে কোনো সেন্টেন্স থাকলে নিচে একটা কমা দিয়ে পুরো সেন্টেন্সটা লিখে ইনভার্টেড কমা দিয়ে দেব।
যেমন ইয়েস আই হ্যাভ নট ইয়েট গান ডিয়ার, আমরা ইয়েসের আগে ইনভার্টেড কমা এবং নিচে একটা কমা দিয়ে আইটাকে ক্যাপিটাল করেছিলাম। আইটাকে ক্যাপিটাল করে হ্যাভেন্টের এই যে নোট ছিল এখানে একটা ফুল স্টপ দিয়ে দিলাম, উপরে ফুল স্টপ বলি কমা, মানে আই হ্যাভেন্ট ইয়েট গান ডিয়ার, এই পুরোটা ইনভার্টেড কমার ভিতরে। 6 নম্বরটা, যদি কোনো সেন্টেন্সে রিপ্লাইড থাকে, রিপ্লাইডের আগে পুরো কথার ইনভার্টেড কমার ভিতরে থাকবে, তারপরে মানুষের পরে ফুল স্টপ, পরের সেন্টেন্সটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে। যেমন ইয়েস আই হ্যাভ রিপ্লাইড, সো রিপ্লাইডের আগে আমরা কি করব, ইয়েস ইনভার্টেড কমার ভিতরে, আই হ্যাভ ইনভার্টেড কমার ভিতরে, তারপরে আমরা কি দিব, দ্য পাইপার ফুল স্টপ, তারপরে গিভ মি দ্য প্রমিস মানি ইনভার্টেড কমার ভিতরে। টেকনিক 7, কোনো সেন্টেন্সে ফ্রেন্ডস, মম, ফাদার, সিস্টার, ওয়াও থাকলে এইগুলোর পরে এক্সক্লেমেটর সাইন দিয়ে দেবো, আর কিছুই না। জাস্ট ফ্রেন্ড, মম, ফাদার, সিস্টার, ওয়াও এইগুলোর পরে এক্সক্লেমেটর সাইন হবে। 8 নম্বর, কোনো সেন্টেন্স ডাব্লিউএস কোয়েশন দ্বারা শুরু হলে আমরা ডাব্লিউএস কোয়েশন প্লাস এর পরের ওয়ার্ডটা লিখে ইনভার্টেড কমা দেবো এবং এক্সক্লেমেটর সাইন দেবো। যেমন হাউ ফানি, আনসার হবে হাউ ফানি এক্সক্লেমেটর সাইন সহ। 9 নম্বর, স্টার্টিং উইথ মেইন ভার্ব, কোনো সেন্টেন্স মেইন ভার্ব দ্বারা শুরু হলে, মে বা লেট দ্বারা শুরু হলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, পুরোটা ইনভার্টেড কমার ভিতরে ঢুকে যাবে। যেমন গো টু বেড নাও, ভার্ব দ্বারা শুরু হয়েছে, আমরা লিখবো গো টু বেড নাও ইনভার্টেড কমার ভিতরে। 10 নম্বর টেকনিক, স্টার্টিং উইথ আই, যত মানে আমাদের সেন্টেন্সের যত জায়গায় আই থাকবে সব জায়গায় আইটাকে ক্যাপিটাল করে দিব এবং পুরো সেন্টেন্সটাকে ইনভার্টেড কমার ভিতরে ঢুকিয়ে নেব। যেমন আই এম গোয়িং টু স্কুল ইনভার্টেড কমার ভিতরে আইটা ক্যাপিটাল করে নিলাম। এবার পুরাটা প্যাকেজ একসাথে, কোনো সেন্টেন্সে ফ্রেন্ডস থাকলে ইনভার্টেড কমা, ওয়াও থাকলে ইনভার্টেড কমা, তারপরে হ্যাভেন্ট, হ্যাজেন্ট, হ্যাভেন, হ্যাডেন্ট, উন্ট এইগুলার নট সংক্ষিপ্ত থাকলে আমি একটা কমা দিয়ে নিব। আই বাক্যের যেখানেই হোক না কেন ক্যাপিটাল লেটার হবে, তারপরে পার্সন নেম বাক্যের যেখানে হোক না কেন ক্যাপিটাল লেটার হবে। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের 100% সাজেশন পাওয়ার জন্য আমার পেজটা একবার ঘুরে আসেন। আমার পেজের লোগো দেওয়া আছে, নীরবস ইংলিশ কেয়ার লিখে চার্জ দিলে আশা করি পেজ পাওয়া যাবে। আর আমি পেজের লিঙ্কটা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। সম্পূর্ণ সাজেশন পেজে দেওয়া আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।